মাস্টার্স ফাইনাল ইয়ার অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাই। আমি টিটুনিয়া সেমরম, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা মাস্টার্স ফাইনাল ইয়ার এন্টোমোলজি ব্রাঞ্চের মেডিকেল অ্যান্ড ভেটেরিনারি এন্টোমোলজি কোর্সের অনলাইন ক্লাসে যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো গোত্ররোগ বা ফাইলেরিয়াসিস। গোত্ররোগ বা ফাইলেরিয়াসিস এক ধরনের কৃমি ঘটিত জটিল ব্যাধি। এটি এলিফ্যান্টিয়াসিস নামেও পরিচিত। এ রোগের সংগঠক প্রাণী এক ধরনের ফাইলেরিয়া কৃমি। এর উল্লেখযোগ্য প্রজাতিগুলো হলো উচেরিয়া ব্যানকপটি, ব্রুগিয়া মালাই, ডিফিলেরিয়া, ইমিলিস, সিটামিয়া, ইকুইনা প্রভৃতি। এগুলোর মধ্যে উচেরিয়া ব্যানকপটি সবচেয়ে মারাত্মক রোগ সৃষ্টিকারী পরজীবী। এগুলো মানবদেহে এলিফ্যান্টিয়াসিস বা লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস নামক রোগ সৃষ্টি করে। অতি প্রাচীনকাল হতে পৃথিবীতে এ রোগ বিস্তৃত। বর্তমানে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের প্রায় 120 মিলিয়ন মানুষ এ রোগে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে এটি মানুষের দ্বিতীয় প্রধান রোগ। এ রোগে একবার আক্রান্ত হলে সারা জীবন এর যন্ত্রণা ভোগ করতে থাকে। পৃথিবীর প্রায় 73টি গ্রীষ্মমণ্ডলীয় দেশে উচেরিয়া ব্যানকপটি ঘটিত গোত্ররোগ বিস্তৃত। একে ব্যানকপ্ট ফাইলেরিয়াসিসও বলে। কিন্তু শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি ফাইলেরিয়া কৃমির শ্রেণীবিন্যাস। ফাইলাম নেমাটোডা, অর্ডার ফাইলেরয়েডিয়া, ফ্যামিলি ফাইলেরিটি, জেনাস উচেরিয়া, স্পেসিস উচেরিয়া ব্যানকপটি। আমরা ফাইলেরিয়া কৃমির শ্রেণীবিন্যাস দেখলাম। আমরা ফাইলেরিয়া কৃমির শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে জানব, কিভাবে ফাইলেরিয়া কৃমিকে শনাক্ত করা যায়। উচেরিয়া ব্যানকপটি এক ধরনের লম্বা সুতার মতো কৃমি। এর দেহ নলাকার এবং দুই প্রান্ত ভোঁতা। তাহলে আমরা বুঝতে পারছি উচেরিয়া ব্যানকপটি এক ধরনের লম্বা সুতার মতো কৃমি। এর দেহ হচ্ছে নলাকার এবং দুই প্রান্ত ভোঁতা। মুখ ছিদ্র সরল ও অষ্টবিহীন। এগুলোর মধ্যে যৌন দ্বিরূপতা স্পষ্ট। পুরুষের পেছনের প্রান্ত ভেতর দিকে বাঁকানো, কতগুলো জনন পিঁপড়া ও দুটি অসমান স্পিকুল যুক্ত। স্ত্রী কৃমি পুরুষ অপেক্ষা বড়। এগুলোর যৌনি ছিদ্র গলবিরের প্রায় মাঝখানে অবস্থিত। একটি পূর্ণবয়স্ক 7 বছর পর্যন্ত জীবিত থাকে। যৌন মিলনের মধ্য দিয়ে এগুলো নতুন জীবনের সূচনা হয়। মানুষ ছাড়াও বানর, কুকুর, বিড়াল, শিয়াল, ঘোড়া প্রভৃতি প্রাণীর গোত্ররোগ বা ফাইলেরিয়াসিস হয় এবং সবগুলো কিন্তু উচেরিয়া ব্যানকপটি দ্বারা আক্রান্ত হয়। শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা উচেরিয়া ব্যানকপটির শনাক্তকারী বৈশিষ্ট্য জানলাম। এখন কিভাবে লাইফ সাইকেলটা, জীবনচক্রটা সম্পূর্ণ হয় সেই সম্পর্কে আমরা জানব। ফাইলেরিয়া কৃমির জীবনচক্র সম্পূর্ণ ভিন্ন দুটি ধরনের পোষক দেহে সম্পূর্ণ হয়। এগুলোর মধ্যে একটি পোষক হচ্ছে মানুষ, অন্যটি হচ্ছে মশকি। মানুষের দেহে এগুলোর যৌনচক্র সম্পন্ন হয়, এই জন্য মানুষ এগুলোর মুখ্য পোষক। অপরপক্ষে মশকির দেহে লার্ভা পর্যায়ের বৃদ্ধি ঘটে, তাই একে মাধ্যমিক পোষক বলা হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম মানুষ হচ্ছে মুখ্য পোষক। মানুষের দেহে যৌনচক্রটা সম্পন্ন হয়, কিন্তু মশকের দেহে লার্ভার পর্যায়ের বৃদ্ধি ঘটে, এই জন্য একে আমরা বলবো মশকিকে মাধ্যমিক পোষক। মানুষের দেহে জীবনচক্র লসিকা গ্রন্থিতে অবস্থিত পূর্ণাঙ্গ কৃমির মধ্যে যৌন মিলন ঘটে। মিলন শেষে স্ত্রী কৃমি ডিম না পেরে তার শরীরে ধরে রাখে। পরিস্ফুটনকালে ডিমের খোলস লম্বা হয়ে নমনীয় আবরণে পরিণত হয়। এভাবে আবৃত অবস্থায় প্রায় 0.2 থেকে 0.3 মিমি লম্বা লার্ভা নির্গত হয়। এই লার্ভাকে আমরা বলবো মাইক্রোফাইলেরিয়া লার্ভা। তাহলে মাইক্রোফাইলেরিয়া লার্ভা কি? তাহলে আমরা এখানে বুঝতে পারছি ডিমের খোলস যখন লম্বা হয়ে নমনীয় আবরণে পরিণত হয়, আর এর একটা নির্দিষ্ট যেমন 0.2 থেকে 0.3 মিমি যখন লম্বা হয়, তখন এই লার্ভাকে আমরা বলবো মাইক্রোফাইলেরিয়া লার্ভা। লার্ভাগুলো লসিকা গ্রন্থি ত্যাগ করে রক্তবাহিকায় প্রবেশ করে। দিনে গভীর রক্তবাহিকায়, বিশেষ করে ফুসফুসের কোষিক জালিকায় কাটায় এবং রাতে উপরিভাগে বা ত্বকের নিচে রক্তনালীতে উঠে আসে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দিনের বেলায় গভীর রক্তবাহিকায়
ফুসফুসের কোষিকালিকাতে কাটাচ্ছে, রাতে উপরিভাগে অর্থাৎ ত্বকের নিচে রক্তনালীতে উঠে আসে। প্রায় সারা রাত এই প্রান্তীয় রক্ত সংবহনে কাটায়, এই জন্য একে আমরা বলবো একে লার্ভার পর্যাবৃত্তি। মশকির দেহে প্রবেশ না করা পর্যন্ত এই লার্ভার পর্যাবৃত্তি অবস্থা চলতেই থাকে। শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা স্লাইডে দেখতে পাচ্ছি উচিরিয়া ব্যানকোপটির জীবনচক্র। আমরা জানি উচিরিয়া ব্যানকোপটি জীবনচক্র সম্পূর্ণ করতে দুটি পোষকের প্রয়োজন, এক হচ্ছে মানবদেহ, দুই হচ্ছে মশকির দেহ। মানবদেহ যৌনচক্র, মশকির দেহে অযৌনচক্র। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মশকির দেহে কীভাবে লার্ভার পরিস্ফুটন ঘটে, সে বিষয়ে এখন আমরা ধারণা লাভ করব। মশকির মুখপাঙ্গ থেকে মাইক্রোফাইলেরিয়া অন্তের প্রাচীর বিদীর্ণ করে বক্ষপেশিতে অবস্থান করে। আর এখানে লার্ভার পরিস্ফুটন ঘটে। এখানে লার্ভার 3টা স্টেজ আমরা দেখতে পাবো, L1 থেকে L3 পর্যন্ত। এখানে কিন্তু দুবার খোলস ত্যাগ করার পর L3-তে পরিণত হয়। L3 আবার মশকের মুখপাঙ্গে চলে যায়। মশকের মুখপাঙ্গে গিয়ে কোনো সুস্থ মানুষকে দংশন করলে সে মানুষটা আক্রান্ত হয় এবং লসিকা নালীতে এর পরিস্ফুটন ঘটে মাইক্রোফাইলেরিয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি L3 থেকে L4, তারপর শেষে পূর্ণাঙ্গ অবস্থা। এখানে আরও দুবার খোলস ত্যাগ করার পর পূর্ণাঙ্গ মাইক্রোফাইলেরিয়ায় পরিণত হয়। শেষে যৌন মিলনের মাধ্যমে আবার যৌন মিলনে যেহেতু পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হচ্ছে, তারপর যৌন মিলনের মাধ্যমে আবার ডিম পেড়ে আবার ক্ষুদ্র মাইক্রোফাইলেরিয়া যখন পরিণত হচ্ছে, তারপর আবার মশকির মুখপাঙ্গের মাধ্যমে মশকির দেহে চলে যাচ্ছে। এভাবে কিন্তু উচিরিয়া ব্যানকোপটির জীবনচক্র সম্পন্ন হচ্ছে। মশকির দেহে জীবনচক্র লার্ভার পর্যাবৃত্তিকালে কোনো মশকি আক্রান্ত মানুষকে দংশন করলে রক্তসহ মাইক্রোফাইলেরিয়া তার দেহে প্রবেশ করে। এক ফোঁটা রক্তে 15টি বা তার বেশি মাইক্রোফাইলেরিয়া থাকলে মশকি নিজেই আক্রান্ত হয়, আর 100টি থাকলে মশকির মৃত্যু ঘটে। অনেক সময় এক ফোঁটা রক্তে এগুলোর সংখ্যা 600 পর্যন্ত হতে পারে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি, যদি কোনো সুস্থ মানুষকে দংশন করে এক ফোঁটা রক্তে যদি নিয়ে আসে, তাহলে যদি 15টা যদি মাইক্রোফাইলেরিয়া থাকে তাহলে মশকি নিজেই আক্রান্ত হয়, 100টি যদি থাকে তাহলে মশকির মৃত্যু ঘটে। মশকির দেহে মধ্য অন্তে প্রবেশের পর আবরণ আবৃত মাইক্রোফাইলেরিয়া 2 থেকে 6 ঘন্টার মধ্যে আবরণ মুক্ত হয়ে অন্তঃপ্রাচীর বিদীর্ণ করে বক্ষপেশিতে গিয়ে পৌঁছায়। এখানে লার্ভা 125 থেকে 250 মাইক্রন লম্বা হয়। যখন বক্ষপেশিতে পৌঁছালো তখন একটা নির্দিষ্ট দৈর্ঘ্যে লম্বা হচ্ছে। 2 দিন পর এটি প্রথম খোলস ত্যাগ করে দ্বিতীয় লার্ভায় পরিণত হচ্ছে। নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় এটি 2 সপ্তাহ পর আবার খোলস ত্যাগ করে 1.4 থেকে 2.0 মিমি লম্বা সুতা আকৃতির তৃতীয় লার্ভা দশায় পরিণত হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লার্ভা দশায় 2বার খোলস ত্যাগ করছে, তারপর তৃতীয় লার্ভা দশায় চলে যাচ্ছে। এই লার্ভা বক্ষপেশি থেকে হিমোসিল হয়ে মশকির মুখপাঙ্গের প্রবশিস আবরণে এসে জমা হয়। এই অবস্থায় মশকি কোনো সুস্থ মানুষকে দংশন করলে উক্ত মানুষের রক্ত প্রবাহে লার্ভাগুলো স্থানান্তরিত হয়। এগুলো রক্ত থেকে লসিকা গ্রন্থি ও লসিকা বাহিকায় প্রবেশ করে আরও 2বার খোলস ত্যাগ করে পূর্ণাঙ্গ কৃমিতে পরিণত হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে একটা পূর্ণাঙ্গ ফাইলেরিয়া কৃমি 4বার খোলস ত্যাগ করছে, একবার লার্ভা অবস্থায় 2বার এবং যখন মানুষের দেহে যখন থাকছে তখন আরও 2বার, অর্থাৎ মশকির দেহে 2বার এবং মানুষের দেহে 2বার এবার খোলস ত্যাগ করে পূর্ণাঙ্গ কৃমিতে পরিণত হচ্ছে। ফাইলেরিয়া কৃমি মানুষের দেহে প্রবেশের 1 বছর পর রোগের প্রকাশ ঘটে। এর রোগজনক সম্পর্কে 2টি পর্যায় রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম মাইক্রোফাইলেরিয়া মানুষের দেহে প্রবেশের 1 বছর পর রোগের লক্ষণ প্রকাশ পায়। এর 2টো পর্যায় রয়েছে, একটা হচ্ছে যন্ত্রণাদায়ক পর্যায় আর একটা হচ্ছে প্রতিবন্ধক পর্যায়। যন্ত্রণাদায়ক পর্যায়ে স্ত্রীকৃমি যখন বিপুল সংখ্যক মাইক্রোফাইলেরিয়া ত্যাগ করে তখন এই পর্যায়ে সূচনা হয়। এই পর্যায়ে নিম্নোক্ত লক্ষণগুলো দেখা যায়। প্রচণ্ড লসিকা প্রবাহ, 1 হচ্ছে প্রচণ্ড লসিকা প্রবাহ, 2 হচ্ছে কাঁপুনিসহ জ্বর ও প্রচণ্ড রক্তভিষণ, 3 হচ্ছে মাথা ধরা ও নিদ্রাহীনতা, 4 হচ্ছে স্ফীত লসিকা গ্রন্থিতে ব্যথা এবং লসিকা গ্রন্থি ও ত্বক লালচে হয়ে যাওয়া। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি
এখানে আমরা 4টা লক্ষণ দেখলাম। এই 4টা লক্ষণ হচ্ছে যন্ত্রণাদায়ক পর্যায়, যখন মাইক্রোফাইলেরিয়া স্ত্রীকৃমি যখন বিপুল সংখ্যক মাইক্রোফাইলেরিয়া ত্যাগ করে তখন কিন্তু এই ঘটনাটা ঘটে। প্রতিবন্ধক পর্যায়, এ পর্যায়ে সংক্রমিত কৃমি লসিকা বাহিকার নালীপথ রুদ্ধ করায় তা সঠিকভাবে কাজ করতে পারে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সংক্রমিত কৃমিগুলো লসিকা বাহিকার যে নালীপথ সেটাকে বন্ধ করে দেয় কিংবা রুদ্ধ করে দেয়, তখন তার সঠিকভাবে কাজ করতে পারে না। এই সময় বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়। এক হচ্ছে লসিকা জমে যাওয়ায় হাত, পা, স্তন, অন্ডথলি প্রভৃতি ফুলে ওঠে, একে আমরা বলবো লিম্ফোটোমা। তাহলে যদি হাত, পা, অন্ডথলি যদি ফুলে ওঠে লসিকা বাহিকার নালীপথ রুদ্ধ হওয়ার ফলে, তখন তাকে আমরা বলবো লিম্ফোটোমা। আক্রান্ত অংশে তন্তুময় কলার সৃষ্টি হয়, ফলে অঙ্গের বিকৃতি ঘটে। দেহ অত্যন্ত দুর্বল ও জীবাণুর প্রতি সহ্য ক্ষমতা বিহীন হয়ে পড়ে। 4 হচ্ছে 5% ক্ষেত্রে ত্বক ও লসিকাতন্ত্রে প্রচণ্ড ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে আক্রান্ত অঙ্গের ত্বক শক্ত ও পুরু হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে ফুলে ওঠে, একে আমরা বলবো গোদরোগ। তাহলে গোদরোগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5% ক্ষেত্রে যদি ত্বক ও লসিকাতন্ত্রে প্রচণ্ড ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে আক্রান্ত অঙ্গের ত্বক শক্ত ও পুরু হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে যদি ফুলে ওঠে, তখন তাকে আমরা বলবো গোদরোগ। ত্বক শুষ্ক হয়ে ফেটে যায় এবং কৃমির গৌণ সংক্রমণ বৃদ্ধি করে। তাহলে এইসব পর্যায় যদি আমরা দেখি, তখন তাকে আমরা বলবো প্রতিবন্ধক পর্যায়। গোদরোগ নিয়ন্ত্রণের জন্য 3টা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। তিন ধরনের ব্যবস্থার মাধ্যমে আমরা গোদরোগকে নিয়ন্ত্রণ করতে পারি। প্রথম হচ্ছে মশককুলের নিধন, 2 হচ্ছে আত্মরক্ষা এবং 3 হচ্ছে আক্রান্ত রোগের চিকিৎসা। তাহলে এই 3টা পর্যায় সম্পর্কে আমরা ধারণা যদি নিই, তাহলে কীভাবে গোদরোগ নিয়ন্ত্রণ করা যায় সেই সম্পর্কে আমাদের পরিষ্কার একটা ধারণা আসবে। মশককুলের নিধনের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা যেতে পারে। 1 হচ্ছে মশা পচা ও বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে, সেখানে ডিডিটি, বিএসসি প্রভৃতি কীটনাশক ছিটিয়ে এদের ডিম, লার্ভা, পেপা প্রভৃতি ধ্বংস করতে হবে। 2 বসার প্রজনন ক্ষেত্রে কেরোসিন তেল, প্যারিস্ক্রিন, ডিডিটি মেশানো তেল প্রভৃতি ছিটানো, যেখানে প্রজনন ক্ষেত্র সেখানে এই জাতীয় ওষুধগুলো বা তেলগুলো ছিটাতে হবে। 3 হচ্ছে ডোবা, নালা প্রভৃতি নোংরা জলাশয়ে মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। 4 বাড়ির আশেপাশে ঝোপঝাড় কেটে পরিষ্কার করা। 5 জলাশয়ে কই, খলসে, তেলাপিয়া প্রভৃতি খাদক মাছ ছেড়ে লার্ভা ও পিপা খাওয়ার ব্যবস্থা করা। 6 পূর্ণাঙ্গ মশা ফাঁদ দিয়ে ধরে মারার ব্যবস্থা করা। 7 হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ধোঁয়া, কয়েল প্রভৃতি মশা তাড়ানোর ব্যবস্থা করা, প্রভৃতির মাধ্যমে মশা তাড়ানোর ব্যবস্থা করা। বিভিন্ন রাসায়নিক পদার্থ, 8 হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থ, বিকিরণ প্রভৃতির মাধ্যমে মশাকে বন্ধ্যাত্ম করে প্রকৃতিতে ছেড়ে দেওয়া। তাহলে আমরা এই জাতীয় ব্যবস্থা যদি নিই, তাহলে মশককুলের নিধন আমরা সহজে করতে পারি। 2 হচ্ছে আত্মরক্ষা। তাহলে আত্মরক্ষার মাধ্যমে কিভাবে আমরা গোদরোগ থেকে নিজেকে নিয়ন্ত্রণ মুক্ত রাখতে পারবো সেই বিষয়ে এখন আমরা ধারণা লাভ করব। মশা নিধনের সাথে সাথে তার দংশন থেকে নিজেকে রক্ষা করতে পারলে গোদরোগ থেকে রেহাই পাওয়া যায়। মশা থেকে আত্মরক্ষার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা প্রয়োজন। যেমন গোধূলি লগ্নে হাত, পা, মোজা আবৃত করে রাখা। রাতে শরীরের অনাবৃত স্থানে বিশেষ মশা নিরোধক ক্রিম ব্যবহার করা। তাহলে রাতে শরীরে যেগুলো আমাদের অনাবৃত ও স্থান আছে সেখানে কিন্তু মশা নিরোধক ক্রিম ব্যবহার করতে হবে। আমাদেরকে রাতে মশারি টাঙানোর ব্যবস্থা করতে হবে এবং কয়েল জ্বালাতে হবে। ঘরের দরজা, জানালা, ভেন্টিলেটর প্রভৃতি খোলা পথ সূক্ষ্ম তার জেলে দিয়ে বন্ধ করে দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রোগ আক্রান্ত ব্যক্তিকে যাতে কোনোভাবে মশা কামড়াতে না পারে সেদিকে বিশেষ লক্ষ্য রাখা। তাহলে এইভাবে আমরা এইসব ব্যবস্থা যদি নিই, তাহলে আমরা নিজেকে গোদরোগ থেকে কিংবা ফাইলেরিয়া কৃমি থেকে কিংবা মশা থেকে